আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন মাদারীপুর জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর অন্যতম একজন আদর্শ সৈনিক, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক জিএস হিসেবে যিনি ছাত্র সংসদে নির্বাচিত হয়েছিলেন, মাদারীপুর জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাদারীপুর জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মাদারীপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং মাদারীপুর সদরের নন্দিত মুখ হিসাবে যিনি সমাধিক আলোচিত নন্দিত ব্যক্তিত্ব জনাব মর্তুজা আলম ঢালি আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কত কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে তখন নম্বর কল করলে আমরা আজকের দিনে একজন তুলে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ নিয়ে দীর্ঘ সময় যাবত তিনি রাজপথে আছেন, লড়াই সংগ্রামের মাধ্যমে বারবার কাস্টডিতে থাকতে থাকতে ত্যাগের মহিমায় উৎকর্ষ সাধনের মাধ্যম দিয়ে তিনি রাজপথ অলঙ্কৃত করছেন। সেই বেদগ্ধ ব্যক্তিত্ব একজন রাজনৈতিক বিশ্লেষক জনাব মর্তুজা আলম ঢালিকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব মর্তুজা আলম ঢালি, আপনি দর্শকদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তখন থেকেই আপনি ধারণ করেন যখন আপনি ছাত্র, সেই ছাত্র থেকে একেবারে বর্তমান অবধি একটানা প্রায় ৪৫ বছর আপনার রাজপথের পথ চলা রয়েছে। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা বা প্রেরণার বিদ্যুতে আপনি অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে রাজপথে এসেছেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সম্মানিত সাংবাদিক অনেক কষ্ট করে ঢাকার থেকে যিনি এসেছেন তাকে ধন্যবাদ জানাই। আজকে আমার রাজনীতির শৈশব থেকে তিনি জানতে চেয়েছেন। আপনারা যারা শুনছেন এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে আমার সালাম। পাশাপাশি আমার রাজনীতির দর্শন এবং রাজনীতির চিন্তা ভাবনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে ভালো লাগা থেকে ছোটবেলা থেকেই মিছিল মিটিংয়ে যাওয়া, সেই থেকে আজ পর্যন্ত অদ্যাবধি এই অবস্থানে এসে পৌঁছেছি। জানি না কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু খারাপ হয়েছে। যদি কোনো খারাপ হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভালো হয়ে থাকে সেজন্য আমার জন্য দোয়া করবেন। আপনি যেটি বললেন শৈশব থেকে আপনি রাজনীতিতে এসছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আপনি ধারণ করেছেন। আদর্শের এই ব্যক্তিটি যেভাবে এদেশের ইতিহাসে নাম লেখালেন, তারকারাজির মতো নিজেকে মেলে ধরলেন, ৭১-এর ২৫শে মার্চের কালোরাত্রির যে প্রেক্ষাপট ইতিহাস বলছে, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমেদ, তৎকালীন যিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের দায়িত্বশীল ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান, তার কাছে চিরকুট নিয়ে গেলেন বা টেপ রেকর্ডার নিয়ে গেলেন। তিনি কোনো দায়িত্ব পালন না করে অনাস্থা প্রকাশ করে নেতাদেরকে নাকেটেল দিয়ে ঘুমাতে বলে নিজের পরিবারকে নিরাপদে রেখে পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে চড়ে তিনি নিরাপদে চলে গেলেন। এদিকে অপারেশন সার্চলাইট হচ্ছে, জেনোসাইড চলছে এই জাতির উপরে। এমন অবস্থায় ক্যান্টনমেন্ট থেকে ওই রিভোল্ট বলে যে মানুষটি গণবিদ্রোহের মাধ্যম দিয়ে, সেনা বিদ্রোহের মাধ্যমে আলোচিত হলেন। এই আলোচনার পরে কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই আবার বিভিন্ন ব্যক্তিবর্গের অনুরোধে তিনি আরেকটি ঘোষণা পাঠ করে স্বাধীনতার ঘোষক হিসাবে সবার মাঝে আলোচিত হন। ৭১-এর এই ২৫শে মার্চের কালোরাত্রির প্রেক্ষাপটে একজন শেখ মুজিবুর রহমানের গুরুত্ব এ জাতি কীভাবে দেখছে এবং একজন মেজর জিয়াউর রহমানের গুরুত্ব এই জাতি আসলে কীভাবে পেয়েছে বা দেখেছে? আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট, জাতির জানা দরকার। শেখ মুজিবুর রহমান সাহেব মূলত এই দেশটাকে ভালোবাসেননি। সে ভালোবেসেছেন, তার ভিতরে গভীর ছিল ষড়যন্ত্র, তার ছিল অত্যন্ত লোভ লিপ্সা একটি লোক। তার প্রমাণ হলো যখন সে ওই পাকিস্তান থেকে আসেন তখন সে ওই কারা বরণ করতেছিলেন স্বইচ্ছায়, তখন এসে তাজউদ্দিন সাহেবকে ২৫শে মার্চের যখন সে এই কালো রাতিতে আমাদের দেশে হানাদার বাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে, তারপরে যখন এই আজকে যেই ঝাঁপিয়ে পড়েছে এটা হতো না যদি ওই দিন শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিতেন। কিন্তু ঘোষণা না দিয়ে সে তাজউদ্দিন সাহেবকে বলছে, তাজউদ্দিন কানে কানে বলেছে আমি কিন্তু এটা তার তাজউদ্দিনের রাজনীতি এবং তার ইতিহাস এবং তার মেয়ে যে বইটি লিখেছে, আমরা তা থেকে আমরা বুঝতে পারি সুস্পষ্ট যে
সেখানে পিতা ও রাজনীতি এই বইতে আমরা যতটুকু পেয়েছি তাতে দেখা যায় যে তাজউদ্দিনকে বলে, তাজউদ্দিন আমি কিন্তু রাষ্ট্রপতি না, আমি প্রধানমন্ত্রী হব, আমি প্রধানমন্ত্রী না, আমি রাষ্ট্রপতি হব। তা এখন এইখানে বোঝা যায় যে তার ভিতরে লোভ ছিল, তার ভিতরে দেশপ্রেম ছিল না। যেখানে যেখানে তার বিভিন্ন কথাগুলি ছিল মেকআপ, সেটার প্রমাণ হলো যখন সে লন্ডনে সে তাকে প্রশ্ন করা হয়, সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনার কত লক্ষ লোক বাংলাদেশে এই মারা গিয়েছিল, সেই মারায় তখন সে বলেছিল সেখানে 3 লাখ না বলে সে ইংলিশে প্রশ্ন করার কারণে সে ওটাকে 3 কোটি বলে ফেলেছিল, 3 মিলিয়ন বলে ফেলেছিল। আমার এই কথাটাকে কিভাবে বাংলাদেশের মানুষ এবং দেশপ্রেমিক মানুষ নিবে আমি তা জানি না। তবে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যে আপনি বললেন, সেই প্রশ্নে আমি বলতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে একজন মানুষ। আমি এই কথাটা আমি সৎ সাহসে আমি বলতে পারি যে আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে মানুষকে চলার পথ শিখিয়েছে, আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই পথেই তিনি উপনীত হয়েছেন, সেই পথেই চলেছেন এবং তার দলটাকে সেভাবেই সে তৈরি করতে চেয়েছিলেন। তার প্রমাণ হলো এই, তার মৃত্যুর পরে তার ঘরে হাজার হাজার টাকা পাওয়া যায়নি, কোটি কোটি টাকা পাওয়া যায়নি, সোনা গয়না পাওয়া যায়নি, কিন্তু শেখ মুজিবুরের মৃত্যুর পরে অনেক কিছুই পাওয়া গেছে। যখন মানুষ ৭৪-এ দুর্ভিক্ষ, তখন মানুষে না খেয়ে যখন মরে, যখন জাল নিবারণ করে তার ইজ্জত কে সংগমকে ঢেকে রাখে, তখন দেখা যায় যে সে ২৭ পাউন্ডের সে কেক কেটে তার ছেলের জন্মদিন পালন করে। তাতেই বোঝা যায় যে বাংলাদেশে শেখ মুজিবুর এবং শেখ মুজিবুরের পরিবার এই বাংলাদেশের জন্য কখনোই ভালো চায়নি। তারা চেয়েছে বাংলাদেশ না, তারা চেয়েছে ভারতকে খুশি করার জন্য। তৎকালীন ইন্দিরা গান্ধীর প্রশ্রয়, ইন্দিরা গান্ধীর সহযোগিতায় এই বাংলাদেশকে তিনি স্বাধীন ওইভাবেই চেয়েছিলেন, ওইভাবেই করেছেন। তার পরবর্তীতে তার মেয়ে এসেছে, একই ইতিহাস। জিয়াউর রহমানের আপনি যেটি বলছেন জনাব শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ নামের একটি জাতীয়তাবাদ প্রবর্তন করে তিনি তার দল গড়েছেন এবং তার রাষ্ট্র শাসনও তিনি করেছেন এবং তার সিস্টেমটি তার কোনো বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি মানে হচ্ছে ভাষাভিত্তিক, অর্থাৎ আসাম, ত্রিপুরা, মিজোরাম যতদূর বাংলা তত ভাষা ততদূরই হচ্ছে তার জাতীয়তাবাদ। যখনই বাঙালি জাতীয়তাবাদ তখন আমাদের এই ভূখণ্ড আর থাকে না, কাঁটাতারের বেড়া থাকে না, তখন এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যায় এবং যে স্লোগানটি ওরা দিয়েছে জয় বাংলা মানে জয় এপার ওপার বাংলা, জয় আসাম, ত্রিপুরা, মিজোরামের বাংলা, জয় স্বাধীনতা সার্বভৌমত্বহীন বাংলা, এই প্রবর্তনা করে তারা রাজনীতি করতে চেয়েছে। এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ভূখণ্ডের জাতীয়তাবাদ, সার্বভৌমত্বের জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনার জাতীয়তাবাদ অর্থাৎ দেশীয় জাতীয়তাবাদ, কাঁটাতারের বেড়ার জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তন করে যে রাজনীতি দিয়েছেন, এটি অনস্বীকার্য সত্য কিনা এই বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি আসলে সবারই ঐক্যমত্য আসা দরকার কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রশ্ন এবং আপনি যে 7টি অঙ্গরাজ্যের কথা, ভারতের কথা উত্থাপন করলেন, সেটা হলো আমরা 7 সিস্টার নামে এটা পরিচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদের উদ্যোক্তা, আধুনিক গণতন্ত্রের স্থপতি, স্বাধীনতার মহান ঘোষক। তালপট্টির যে আমাদের অংশ যখন নিয়ে যায় তখন কিন্তু তিনি সার্ক প্রতিষ্ঠা করেন, এই 7টা দেশ নিয়ে সে প্রতিষ্ঠা করেন। সেখান থেকে কিন্তু জিয়াউর রহমানের সার্কের প্রতিষ্ঠাতা হিসাবে বাংলাদেশে এবং মুসলিম উম্মাহ সারা বিশ্বের সে মহাসচিব হন। এটা কিন্তু এমনি এমনিতে হয়নি, এটা আমাদের একটি ক্ষুদ্র রাষ্ট্র, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, তার ভিতরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুসলিম উম্মাহ সারা বিশ্বের যতগুলি ইসলামিক রাষ্ট্র আছে তাকে কিন্তু বেছে নিয়েছেন। আমাদের পাশে বড় রাষ্ট্র ছিল পাকিস্তান, মালয়েশিয়া, এভাবে যদি ধরেন আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র ছিল, কিন্তু সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, ন্যায়নিষ্ঠতা কারণেই বাংলাদেশের একজন সেই রাষ্ট্রকে তাকে এই দায়িত্বটা দিয়েছিলেন আমি মনে করি। আর পাশাপাশি আপনি যে কথা বলছেন যে এই 7 সিস্টার হিসাবে আমরা যাকে যেই চিনি, এটাও কিন্তু আমাদের যখন ব্রিটিশ 47-এ যখন ভাগ হয় তখন এটা এই ব্রিটিশরা বিভিন্ন সময় এটা পরিকল্পিতভাবেই
এটা ভাগ করেছে। আর তা না হলে আপনার বুঝতে হবে, এবং সারা বাংলাদেশের মানুষ যারা সচেতন তারা জানে যে কোনো মতেই কাশ্মীর পাকিস্তানের সাথে থাকবে, কাশ্মীর ভারতের অংশ হইতে পারে না। তাদের কৃষ্টি, কালচার, ধর্ম, বর্ণ কোনো কিছুই ভারতের সাথে মিলে না। আবার এই বাংলাদেশের আমাদের যে এইখানের যে অংশটা, এইখানে টোটালটাই আমাদের পশ্চিম বাংলা যেটা বলি আমরা, শিলিগুড়ি বলি আমরা, সেভেন সিস্টার বলি, এইগুলি ঝাড়খণ্ড বলি আমরা, আমাদের এই অংশগুলি আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সকল কিছু সবই একত্রিত। অতএব সেখানে ব্রিটিশ যখন এটা ভাগ করে, এটা একটি রাজনৈতিক কৌশল ছিল যে আমরা তো চলে গেলাম, তোদেরকে রেখে গেলাম, তোরা দ্বন্দ্ব লাগিয়ে গেল। রাইট, আপনি যেটা বলছেন আমি এভাবেই আমি বুঝি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ এইটাই বুঝে। ৭২ যিনি মহাহিরো, ৭২-এ যার জন্য লাল গালিচা শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হতে চান, প্রধানমন্ত্রী হতে চান, দুটি দিয়ে হয়েছেন, কারোর কোনো কার্পণ্য নাই, তার হাতে এই জাতি রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিল। ক্ষমতা ছাড়ার পরে তিনি জাতির সাথে যে খেলা খেললেন, আপনারা সূচনা বক্তব্যে বলেছেন, এই ৭২-এর জাতির হিরো ৭৫-এর ১৫ আগস্টে যেভাবে হয়ে গেলেন মহাজিরো, এই ৭২-এর জাতির পিতা যেভাবে জাতির চরমতম শত্রুতে পরিণত হলো, দীর্ঘ ৩২ ঘন্টা তার লাশ ৩২ নম্বরে পড়ে থাকলো, কেউ তার লাশ দাফন করতে গেল না, সেনাবাহিনীর সহযোগিতা নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, এলাকাবাসী তার প্রতি আবেগ রাখলো না, ৫৭০ মতো একটা কাপড় কাচা সাবান তার জন্য জুটলো, রিলিফের কাপড় তার জন্য জুটলো, কাফন দেওয়ার জন্য কারণ আবেগ রাখলো না, হলো না গাইবে করে জানাজা। সেক্ষেত্রে মীমাংসিত সত্যের একটি আলোচনা চলছে, কোনটি মীমাংসিত সত্য? ৭২-এর বঙ্গবন্ধু ৭৫-এর বঙ্গশত্রু কিনা, ৭২-এর হিরো ৭৫-এর মহাজিরো কিনা? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আমি আপনাকে বলতে চাই এবং জাতিকে বলতে চাই যে নিঃসন্দেহে শেখ মুজিবুর রহমান ছাত্র রাজনীতির ছিলেন, কিন্তু তার ভিতরে একটা লোভ লালসা কাজ করছে। শেখ মুজিবুর রহমান শুধু তখন একা রাজনীতি করেন নাই এবং সংগ্রাম করেন নাই, মাওলানা হামিদ খান ভাসানী, একে ফজলুল হক, তারপরে সরোয়ার্দী সাহেব, তাদের ওর অনুপ্রেরণায় তিনি কিন্তু রাজনীতির নেতা হয়েছে। তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি স্বাধীনতার পরে মাওলানা হামিদ খান ভাসানীর মতো লোককে কারারুদ্ধ করেছেন, তিনি সরোয়ার্দী সাহেবকে অবমূল্যায়ন করেছেন, বিভিন্ন দিবস তাকে বাদ দিয়েছেন। এভাবে আমরা অনেক ইতিহাস দেখেছি। আর আপনি ৭২ থেকে ৭৫ কথা যেটা বলছেন, ৭২-এর পরে যে ৭৩ সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যখন সে নির্বাচন করে, ইতিহাস বলে এবং আমাদের কাছে ডকুমেন্টারি আছে যে ৭৩ সনে বরিশালে জাসদের যে নেতাকে নমিনেশন দেওয়া হয়েছিল, সেই নেতাকে ৩ দিন আগে তাকে অপহরণ করে তাকে আর পাওয়া যায়নি। সেখানে বিনা প্রতিনিধিতে শেখ মুজিবুর রহমান সেই ৭৩ সনে নির্বাচিত হন, এবং ৭৩ সনে যখন পার্লামেন্ট গঠন করেন, তখন সেই পার্লামেন্টে তার মেজর জেনারেল ওসমানী, যিনি ৭১-এর সর্বাধিনায়ক, যার নেতৃত্বে বাংলাদেশে স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে রণাঙ্গনের মাঠে, সেই মেজর জেনারেল ওসমানীও কিন্তু এই পার্লামেন্টের একজন মন্ত্রী ছিলেন। কিন্তু সেই পার্লামেন্টের মন্ত্রী থাকা অবস্থায় তিনি কিন্তু পদত্যাগ করেছেন, এবং সেই শুধু পদত্যাগ করেননি, পদত্যাগ করেছেন যে তার সাথে যিনি ছিলেন আজকে এই যে ৪ নেতা যে জেলখানায় মারা গেছে, তারাও কিন্তু ছিলেন, তারাও কিন্তু পদত্যাগ করেছেন। এইভাবে ৪৩ জন এমপি তার কর্মকাণ্ডের কারণে তিনি পদত্যাগ করেছেন। এটা আমার কথা না, এটা পার্লামেন্টের কথা। কি কারণে? যতগুলি সত্য কথা বলেছেন, সে কি চেয়েছিল? সে চেয়েছিল বাকশাল কায়েম করবে, একনায়কতন্ত্র। তার কারণে প্রতিবাদ করেছে, কারণে যেই প্রতিবাদ করেছে তাকেই তিনি বহিষ্কার করেছেন। এইভাবে ৪৩ জন এমপিকে তিনি বহিষ্কার করেছেন। অতএব তার দ্বারা বাংলাদেশে ৭২ থেকে ৭৫, এবং এই ৭৫ যদি বাংলাদেশে আমি মনে করি সংগঠিত না হইতো, তাহলে বাংলাদেশ আজকে ফেরাউনের রাষ্ট্রে পরিণত হইতো। এই কারণেই হইতো, কারণ পাশে তাকে ভারত তাকে যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে, ভারতের কথা ছাড়া সে কখনোই লড়ে নাই। এটাই প্রমাণ করে যে ৭৫ সালের মৃত্যু যদি তার এই মৃত্যু এইভাবে না হইতো, বাংলাদেশের কোনো মানুষ আজকে যে নামাজ পড়ে এই নামাজও পড়তে পারতো না, আমার আত্মবিশ্বাস। ৭৫-এর ৭ নভেম্বর টান টান উত্তেজনা, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং মেজর জেনারেল কে এম শফিউল্লাহর নেতৃত্বে তারা চাচ্ছেন নেতৃত্ব দিতে। এদিকে কর্নেল তাহের জাসদের একটা উইং তাকে চাচ্ছে হলো নেতৃত্ব দিতে। এমন অবস্থায় সিপাহী জনতা, ছাত্র জনতা, সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে এই জাতির যখন শাসনভার হিসাবে দায়িত্ব দিলেন, এটি কত বড় একটি চ্যালেঞ্জ। কবির ভাষায়, তুমি যদি জীবনকে কিছু দাও, জীবন তোমাকে উত্তম রিটার্ন দেবে। ৭১-এর ২৫শে মার্চের কালোরাত্রি এবং ২৬শে মার্চ
মার্চের তিনি যে ঘোষণাটা দিয়ে জীবনের জন্য জীবন বাজি রেখে এ জাতির জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধ করেছেন, তার উত্তম প্রতিদান ৭৫-এর ৭ নভেম্বরে এই জাতি তার জন্য দিল কিনা, তার জন্য জীবন বাজি রাখলো কিনা। এই ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জীবনের প্রতি যে দায়িত্বটা পেলেন, সেটি তিনি বাস্তবে আসলে তার যে ৫.৫ বছর বিভিন্নভাবে তিনি দায়িত্ব পালন করেছেন সেটা দেখিয়ে দিয়েছেন কিনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে আমাদের মতো লোকের কথা, তার ইতিহাস আমরা অনেকেই বলতে পারবো না, তবে তার ন্যায়নিষ্ঠা এবং তার প্রজ্ঞা, তার উইল ফোর্স, তার মনের যে জোর, তার সৎসাহস, সেখান থেকে বাংলাদেশের জাতি যদি জিয়াউর রহমান যদি ওই দিন যদি সিপাহী বিপ্লবের মাধ্যমে জনতা স্বতঃস্ফূর্তভাবে তাকে কারারুদ্ধ থেকে তাকে উদ্ধার করে তাকে জনগণ এবং সিপাহীরা একসাথে আনন্দ উল্লাস করেছে, তাকে হিরো বানিয়েছে, সে কারণেই বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে, তার কথা বলার অধিকার পেয়েছে, গণতন্ত্র পেয়েছে, ধর্মীয় মূল্যবোধ পেয়েছে। যে কারণে আপনি দেখবেন যে তার মূল্যবোধটা কতটুকু, যিনি সৌদি আরবে যখন গিয়েছেন তাকে একটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একটি ফলক দেওয়া হয়েছিল, তিনি কিন্তু সেটা বাসায় রাখেননি, তিনি রেখেছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, এখনো যেটা অদ্যাবধি আমরা দেখতে পাই। অতএব জিয়াউর রহমানের সম্পর্কে যদি কোনো শত্রু আলোচনা করে সেটা করতে পারবে না, কারণ তার ভিতরে কোনো খারাপ কিছু ছিল না। এটাই প্রমাণ করে যে আজকে যে শেখ হাসিনা বাংলাদেশে একজন স্বৈর শাসক হিসাবে পলায়ন করেছেন, তার স্বামী ডক্টর ওয়াজেদ তিনি বলেছেন যে আমি নিজে ৭১-এ আমি জিয়াউর রহমানের আমি ঘোষণা শুনেছি, আমি চিটাগাঙ্গের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, কিন্তু তার স্বামী শুনেছে, সে বলেছে তখন আমার সাথে হাসু ছিল, হাসিনা মানে হাসু, তার স্ত্রীকে হাসু বলে ডাকতেন। এটা কিন্তু ডক্টর ওয়াজেদ সাহেবের স্টেটমেন্ট আমাদের লিপিবদ্ধ আছে, আমরা বলতে পারবো। ধন্যবাদ। ৭৫-এর ৭ নভেম্বর থেকে ৮১ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দায়িত্ব পালন করলেন, যেভাবে একেবারে তলাবিহীন ঝুড়ি থেকে ঘুরিয়ে দিলেন, রেমিটেন্স যুদ্ধের প্রবর্তন তিনি করলেন, আমাদের শ্রম বাজারের মাধ্যম দিয়ে আজকে যে রেমিটেন্স খাতটা অন্যতম একটি ব্যাপার, এই আন্দোলনে কিন্তু রেমিটেন্স শাটডাউন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যিনি এই রেমিটেন্সের যুদ্ধের প্রবর্তনা করেছেন, যিনি এই রেমিটেন্সের মাধ্যমে রেভিনিউ বাড়ানোর জন্য শুরু করেছেন, সেই রেমিটেন্স যারা যোদ্ধারা রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা সেভাবে ওন করেন কিনা, তার পুত্র জনাব তারেক রহমানকে এই রেমিটেন্স যোদ্ধারা ওন করেন কিনা, সেদিন আর বেশি দূরে আছে কিনা যেদিন রেমিটেন্স যোদ্ধারা সারা বিশ্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রেমিটেন্স ফাদার বা রেমিটেন্স এর কর্ণধার বা রেমিটেন্স প্রবর্তনকারী হিসেবে স্বীকৃতি দিবে কিনা। এটা একটি জাতির জন্য অর্থনৈতিক একটি মেসেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখনই ক্ষমতায় অধিষ্ঠিত হন, তিনি চেয়েছেন এই আমাদের খালি ঝুড়িটাকে ভালো করে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সম্মানের সহিত বাঙালি জাতি মাথা উঁচু করে যাতে চলতে পারে। প্রথম তিনি বাংলাদেশ থেকে বিদেশে এই জনশক্তি পাঠানোর ব্যবস্থা করেন। তার পাশাপাশি আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের নারীদের কাজের অধিকার, আমরা যদি বলতে পারি বাংলাদেশে আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে তিনি নারী অধিকার এবং তিনিই প্রতিষ্ঠাতা করেছেন এই আনসার ব্যাটালিয়ন, যেখানে আজকে হাজার হাজার আনসার ব্যাটালিয়ন আজকে তারা চাকরিজীবী এবং সম্মানের সহিত তারা চাকরি করছেন। এভাবে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বিদেশে কর্মী পাঠানো থেকে শুরু করে আমাদের আস্তে আস্তে রেমিটেন্স বাংলাদেশে হয়। আজকে জিয়াউর রহমান যদি আরও 5টা বছর থাকতেন তাহলে হয়তো আমরা আরও 50 বছর এগিয়ে যেতাম, কিন্তু কিছু বিপদগামী আর্মি সৈনিকরা ষড়যন্ত্র করে, এবং আপনি জানেন 1986 সালে যখন শেখ জিয়াউর রহমান রাজনীতির উন্মুক্ত করে দিলেন, 1981 সনে যখন রাজনীতি উন্মুক্ত করে দিলেন জিয়াউর রহমান, তখনই কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসতে পেরেছেন এবং গণতন্ত্র রাজনীতি করতে পেরেছেন। যদি জিয়াউর রহমান যদি না চাইতেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারতেন না, এবং শেখ হাসিনা আসার পরেই রাষ্ট্রীয় ভাবে এবং বিদেশি চক্রান্ত, এবং আমি মনে করি এই শেখ হাসিনা 1981 সনে 17 মেতে তিনি আসেন, তার 13 দিন পরে শহীদ প্রেসিডেন্ট হত্যা করা হয়। সেই হত্যার সাথে আমি মনে করি শেখ হাসিনাও তার পরিকল্পনা ছিল এবং জড়িত ছিল, আর না হলে
সে আসার পরেই কেন জিয়াউর রহমান হত্যা হলো, এটাই আমার প্রশ্ন থেকে যায়। প্রশ্নটি যেহেতু থেকে যায়, জাতির কাছেও প্রশ্নটি রয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচারের ব্যাপারটি এখন পর্যন্ত ঝুলে আছে। শেখ হাসিনা তার শাসনামলে তার পিতার হত্যার বিচারটি তার মতো করে করে এক্সিট হয়ে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচারটি আসলে এদেশের মানুষ দেখতে পারবে কিনা, বিএনপির আগে সেই পরিস্থিতি হয়তো ছিল না, কিন্তু এবার যে পরিস্থিতি হয়েছে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পরে নিরঙ্কুশভাবে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচারটি ট্রাইব্যুনাল উঠবে কিনা, এবং হত্যার বিচার যদি ওঠে তাহলে কিছু খুঁড়তে সাপ বেরোবে কিনা, আপনি যেটি ইঙ্গিত করছেন দেশবাসী যার দিকে অঙ্গুলি দিচ্ছে তার নামটি আসলে সবার আগে আসবে কিনা। জিয়াউর রহমানের হত্যার পরে অনেক পরিকল্পনা এবং এর পিছনে কিছু ষড়যন্ত্র, আমি মনে করি তখন মেজর জেনারেল মঞ্জুকে যে এটার শুধু দায়ভার দেওয়া হয়েছে জিয়াউর রহমানের হত্যার, এটা শুধু মেজর জেনারেল মঞ্জুই শুধু নয়, এর পিছনে আমি মনে করি হুসাইন মোহাম্মদ এরশাদেরও হাত ছিল পরিকল্পিতভাবে। কারণ এটা স্পষ্ট যে মঞ্জু ছিল সিনিয়র সেখানে, এই আর এরশাদ ছিল মঞ্জুর র্যাঙ্কে জুনিয়র। জিয়াউর রহমান সাহেব এরশাদকে প্রমোশন দেওয়ার কারণেই ওইখানে শেখ হাসিনা এসে এটাকে একটা পুঁজি তৈরি করে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা আমার অভিমত। পরবর্তীতে এরশাদ সাহেব হয়তোবা চিন্তা করছে যে এটাকে আরও রাইজ করা যায় কিভাবে, সেভাবে হয়তো একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে এটাকে এটা অবশ্যই একটা আলোর মুখ দেখতে যাবে বলে মনে করছি। আমি মনে হয় যদি আমাদের দল ভবিষ্যতে ক্ষমতায় আসে, জনগণ যদি ভোট দেয়, তাইলে আমাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো এটা পুনরায় তদন্ত সাপেক্ষে যারা এর সাথে পিছনে ছিল তাদেরকে অবশ্যই বিচার রায় আনা হবে। 81 থেকে জনাব শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ হাসিনা তিনি রাজপথে আসেন। একইভাবে ম্যাডাম খালেদা জিয়া তার স্বামীর রেখে যাওয়া 19 দফা, তার স্বামীর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করতে তিনি মাঠে নামলেন। এবার দুই নেত্রীর বাংলাদেশ হিসাবে জাতি দেখলো, দুই নেত্রী মাঠে নামলেন। মাঠে নেমে কোন নেত্রী কেমন চরিত্র ধারণ করে, কেমন নীতি ধারণ করে রাজনীতি করলেন, এবং যার চিত্র আমরা দুই নেত্রীর বাংলাদেশ থেকে আমরা এক নেত্রীর বাংলাদেশ হিসেবে দেখলাম। একজন নেত্রী ঘৃণিত হয়ে লাঞ্ছিত হয়ে পলায়ন করে চলে গেলেন, আরেকজন নেত্রী বিশাল সম্মানে, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়ে এখন তিনি ইতিহাসের অন্যতম সম্মানিত ব্যক্তি হিসাবে তিনি সমাদৃত হয়েছেন। এটা একটা ভবিষ্যতের জন্য ভালো প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। তারেক রহমান সাহেব জিয়াউর রহমান সাহেবের ছেলে, এটা আমাদের বুঝতে হবে। আর জয় সাহেব সে তার পরিচিতি আসছে তার নানার দৌহিত্র হিসাবে, শেখ হাসিনার ছেলে হিসাবে। সে কিন্তু ডক্টর ওয়াজেদের সাহেবের ছেলে হিসাবে যদি পরিচিতি থাকতেন তাহলে ডক্টর ওয়াজেদ সাহেব যে জেন্টলম্যান, একজন ভদ্রলোক, যে ডক্টর, কিন্তু তার পরিচিতি আসে নাই। এই যে জয়, এই জয় সে কখন কি বলে না বলে, বাংলাদেশের থেকে সে আইটি সেক্টরে, যে আইটি সেক্টর থেকে কোটি কোটি টাকা বিদেশি নিয়ে গেছে, এটা বাংলাদেশের আমাদের রেমিটেন্সকে ধ্বংস করেছে। পাশাপাশি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের কে নেতা কর্মীরা লন্ডনে তাদের অর্থ উপার্জন করে তাকে সহযোগিতা করে তাকে ওই জায়গায় রেখেছে, এবং লন্ডনের প্রধানমন্ত্রী তখন ওকে, সেক্ষেত্রে আপনি যেটি বলছেন ম্যাডাম খালেদা জিয়া তার সন্তানকে নেতা বানতে চেয়েছেন, রাজনৈতিক নেতৃত্বের গুণ সম্পর্ক গড়ে তুলেছেন, আর শেখ হাসিনা তার ছেলেকে পুঁজিবাদী বা সম্পদের লোভ দেখিয়েছেন, যার কারণে সম্পদে তার জ্ঞান খেয়ে গেছে, সম্পদে তার মেধা খেয়ে গেছে। আর তারেক রহমান তিনি জ্ঞানে গুণান্বিত হয়েছেন, নেতৃত্বের গুণ সম্পন্ন হয়েছেন। তিনি তৃণমূলের সাথে মিশে, তৃণমূলের সাথে মিলে যেভাবে তৃণমূল মাধ্যম নেতৃত্ব গ্রহণ করেছেন, নেতৃত্বের যে গুণাবলীটি অর্জন করেছেন, যার কারণে বিএনপি 15.5 বছর একটানা বিচ্ছিন্ন হয়নি, একটি বড় বৃহৎ দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন, জোটকে তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং এই 9 দফা থেকে 1 দফা রূপান্তরিত করে চূড়ান্ত পতন পর্যন্ত যিনি নানা কৌশল খাটিয়ে এই ফ্যাসিজমের পরিবর্তন ঘটিয়েছেন, এটি তারেক রহমানের অন্যতম একটা চরমতম পারিবারিক রক্ত এবং হচ্ছে তার অন্যতম শিক্ষা এবং শিষ্টাচার কিনা। আমি যে কথাটা বলতেছিলাম, দুঃখিত, যে লন্ডনের তখন প্রধানমন্ত্রী ছিলেন থেরেসা মে। এই থেরেসা মে কিন্তু তখন তারেক রহমানকে জায়গা দেয়, এবং সে কারণেই আজকে তারেক রহমান ওখানে সুস্থ আছেন এবং সুন্দরভাবে আছেন। এবং আপনারা জানেন যে তারেক রহমানের সকল সদস্যই আজকে বাংলাদেশের সর্বশিক্ষিত। তার মেয়ে জাইমা রহমান থেকে শুরু করে তারা ওইখানে ডক্টরেট নিয়েছেন, তারা পিএইচডি করেছেন,
কিন্তু আজকে শেখ হাসিনার ছেলে জয়ও কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, কিন্তু আমার অত্যন্ত লজ্জা হয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে কিন্তু অত্যন্ত মেধা ছাড়া কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারেন না, এখানে টাকা হইলেই হয় না। কিন্তু সে যেভাবে বাংলাদেশের অর্থ এবং তার নৈতিকতা এবং সে হারিয়েছে, এটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় ঘৃণা করে। তার প্রমাণ শেখ হাসিনা নিজেই বলেছেন, আমার ছেলে ইহুদি বিয়ে করে নাই, সে বিয়ে করেছে খ্রিস্টান। খ্রিস্টান তো আমাদের আহলে কিতাব, এই ধরনের কথাবার্তাও বলেছেন। অতএব ছেলে মেয়েকে শাসন না করে তাকে আরো এটাকে উস্কিয়ে দিয়েছে খারাপ কাজে। সে কারণে আমরা পেপার পত্রিকায় টেলিভিশনে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে তার অপকর্ম, মদ খেয়ে মাতাল হয়ে হ্যান্ডকাপ পরে জেলখানা যাওয়া এই শেখ হাসিনার ছেলে লন্ডনে, এবং তার 3-4টা বিয়ে ইতিমধ্যে হয়ে গেছে তার, এবং শেখ হাসিনার মেয়ে ফরিদপুরের ইঞ্জিনিয়ার পরিবারে বিবাহ হয়েছে, সেখানেও সে তালাকপ্রাপ্ত হয়েছেন, তার স্বামী আজকে কারারুদ্ধ আছেন তারই কারণে। ফরিদপুরে যে বিবাহ হয়েছেন সেখানে আমরা পারিবারিকভাবে জেনেছি যে এই শেখ হাসিনার মেয়ে পুতুলের কারণে তার শাশুড়ি নিজে পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে, যদিও আওয়ামী লীগের সময় এগুলি গোপন রেখেছে। তাই পরবর্তীতে বলতে চাই, এই ধরনের একটি হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র কিভাবে এত নোংরা হয়, কিভাবে এত লোভী হয়, অর্থলোভী হয়, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওখানে তার বোন, তার খালাতো বোন রেহানার ছেলে, শেখ হাসিনার ছোট বোন রেহানার ছেলে টিউলিপ সিদ্দিকী ওখানে যেই ব্যবসা বাণিজ্য এবং বাড়িঘর নিয়েছেন সেইগুলি অবৈধভাবে প্রমাণিত হয়েছে, সে কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে। বাংলাদেশে এখন তদন্ত দুদক করছে, বাংলাদেশে তার নামে বেনামে বিভিন্ন জায়গায় সম্পদ রয়েছে, সে কারণে তার নামেও মামলা হচ্ছে। আর পাশাপাশি এই পরিবার আর জিয়াউর রহমানের পরিবার কখনই এক হবে না। এই কারণেই তারেক রহমানকে ভালোবেসে রাজনীতির নেতারা তাকে লন্ডনে রেখেছে। সে কোনো অবৈধভাবে ওখানে বসবাস করেনি। আল্লাহর রহমতে সে রাজনীতিটাকে এত সুন্দরভাবে তারেক রহমান নেতৃত্ব দিয়েছে। জিয়াউর রহমানের সন্তান হিসাবে, সুযোগ্য সন্তান হিসেবেই তিনি নেতৃত্ব দিয়েছে। আর নেতৃত্ব দিয়েছে বলেই আজকে সারা বাংলাদেশে আজকে জাতীয়তাবাদের শক্তি প্রতিটা ঘরে ঘরে রঞ্জে রঞ্জে পৌঁছে গিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে এই আমাদের একমাত্র নায়ক তারেক রহমান। ম্যাডাম খালেদা জিয়া রাজপথ থেকে 4টি গুণে গুণান্বিত হয়েছেন। দেশনেত্রী, আপসনেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা। 111-এর সময় ম্যাডাম খালেদা জিয়াকে বাধ্য করার জন্য তারেক রহমানকে অ্যাসল্ট করা হয় এবং তাকে জিম্মি করে তারপরে শারীরিকভাবে নির্যাতন করে ম্যাডাম খালেদা জিয়াকে দেশ থেকে বাধ্য করানোর জন্য যে চক্রান্তি হয়েছিল সেটি কিন্তু বুমেরাং হয়। ম্যাডাম খালেদা জিয়া নীতির জন্য নিজের সন্তানকে পর্যন্ত তিনি গুরুত্ব না দিয়ে রাষ্ট্র, জনগণ এবং ডেমোক্রেটিক সিস্টেমকে গুরুত্ব দিয়েছেন। যেভাবে তিনি দীর্ঘ 45 বছর যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে নীতির রাজনীতি প্রতিষ্ঠা করেছেন, বিরোধী দলীয় নেত্রীর প্রতি তার জন্য সুবিচার বা সুনিশ্চিত বক্তব্য বা ভালো বক্তব্য, ভালো মন্তব্য, এই শিষ্টাচারের রাজনীতি, বিনয়ের রাজনীতি, পিসফুল পলিটিক্সের কারণে ম্যাডাম খালেদা জিয়াকে আসলে নোবেল কমিটি নোবেল লরেট হিসেবে স্বীকৃতি দেবে কিনা, এই ধরনের রাজনীতি করার কারণে ইতিপূর্বে কিন্তু বহু নারী নোবেল পুরস্কার ভূষিত হয়েছেন। ইতিপূর্বে 54 জন নোবেল পুরস্কার ভূষিত হয়েছেন। আমরা অদূর ভবিষ্যতে যেটা দেখতে পেয়েছি, অং সান সু চি কিন্তু একই ঘটনায় তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। সেক্ষেত্রে কি মনে করছেন ম্যাডাম খালেদা জিয়ার যে এই পিসফুলি যে বিজয়টি আসলো, এই বিজয়ের সাথে একটি বিশেষ ঘোষণা নোবেল লরেট হিসেবে তার সম্মানটি আসবে কিনা, আমরা কি মনে করছি, বিশ্ব কি মনে করছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এভাবে হন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জিয়াউর রহমান মৃত্যুর পরে তিনি 2টি সন্তান নিয়ে বিধবা হন এবং অনেক কষ্ট সহকারে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি বারবার কারারুদ্ধ হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী তিনি কিন্তু একদিনই হননি, তাকে কেউ কিন্তু বানাই দিয়ে যায়নি। তার কষ্টের কারণেই তিনি হয়েছেন, শ্রম দিয়ে হয়েছেন। আজকে ভবিষ্যতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারারুদ্ধ হয়েছেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়। ভবিষ্যতে তিনি বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী ছিলেন। ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জনগণ তার জন্য সবসময় জীবন এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। এবং ভবিষ্যতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কার যে কথাটা আপনি বলেছেন, সেটি হলো
নোবেল পুরস্কার আমরা আগে স্লোগান দিতাম বাংলার কোরাজান, দেশ নেত্রী খালেদা জিয়া, এই স্লোগান কিন্তু আমরা দিতাম। কিন্তু এখন তাকে শান্তি পুরস্কার দিবে কিনা এটা হলো নোবেল কমিটির বিষয়, এটা আন্তর্জাতিক বিষয়, এটা আমরা মনে করি তার পাওয়া উচিত। এটা সারা বিশ্ব মনে করে তার উপর যেই নির্যাতন করা হয়েছে, একটি পুরানো কারাগার, পরিত্যক্ত কারাগারে তাকে দীর্ঘদিন এই জেলখানার পুরানো কারাগারটায় রাখা হয়েছে দুটি মানুষকে, যেখানে 22,000 বর্গ ফুটের একটি জেলখানার ভিতরে একা শুধু তাকে রাখা হয়েছে। এটা কোনো মানুষ থাকতে পারে না, কোনো মানুষ রাখতে পারে না, এটা জানোয়ারের কাজ। এটা শেখ হাসিনার মতন লোকেই সম্ভব হয় যে একটি বৃদ্ধ, একটি বয়স্ক মহিলাকে, একটি 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রী নয়, সে রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তিনি মেজর জেনারেলের স্ত্রী ছিলেন, তাকে এইভাবে কষ্ট দেওয়া কোনো মতেই ঠিক হয়নি। এই কষ্টটি আসলে অন্যরকম ভাবে আরেকবার দেওয়া হলো কিনা? এরশাদ সাহেব সাবেক রাষ্ট্রপতির পরিবারকে সম্মানের জন্য তিনি দলিল করে মইনুল বাড়িতে দিয়েছিলেন। এই দলিলকৃত দালিলিক প্রমাণাদি সত্য যে বাড়িটিতে ম্যাডাম খালেদা জিয়া বসবাস করতেন, তার বাড়িতে অল্প সময়ের নোটিশে তাকে উচ্ছেদ করা হয়। এবং ম্যাডাম খালেদা জিয়া সেদিন যে আকুতিটি করেছিলেন, যে দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি আসলে আসমানে বিশেষভাবে কবুল হয়েছিল কিনা, বাড়ি থেকে উচ্ছেদ করা হলো ম্যাডাম খালেদা জিয়াকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে সাধারণ জনগণ উচ্ছেদ করলো শেখ হাসিনাকে। শুধু তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে উচ্ছেদ করছে, তার 32 বছরের সংসার জীবনে মইনুল রোডের বাড়ি তৎকালীন মরহুম মওদুদ আহমেদ যখন আইনমন্ত্রী ছিলেন, তখন তাকে এই বাড়িটি দেওয়া হয়েছিল। একজন প্রেসিডেন্টের পরিবার হিসাবে, দুটি বাচ্চা ছিল এতিম, তাদের কারণেই দেওয়া হয়েছিল। কিন্তু সেই বাড়িটি থেকে তাকে যেভাবে নির্লজ্জভাবে উচ্ছেদ করা হয়েছে, এটি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যেটি বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি। ঘরে বসে বসে মানুষ দুমড়ে দুমড়ে কেঁদেছে। তাকে 32 বছর সংসারের এই বাড়ি থেকে উচ্ছেদই শুধু করেনি, তাকে কলঙ্ক দিয়ে উচ্ছেদ করা হয়েছে। এর সাথে জড়িত ছিল আর্মির মেজর জেনারেল তারেক সিদ্দিকী সাহেব, যিনি তার নেতৃত্বে তাকে ঘরের ভিতরের থেকে চ্যাংদোলা করে তাকে বের করা হয়েছে। তার ফ্রিজে মদ রাখা হয়েছে, তাকে সেই মদের অপবাদ দেওয়া হয়েছে। আজকে এই অপবাদ দেওয়ার পরে বাংলাদেশে আমাদের অতন্ত্র প্রহরী আমাদের আর্মি সেক্টরকে ধ্বংস করেছে, পরিকল্পিতভাবে আর্মিদের হত্যা করে সেই পরিবারকে জিয়াউর রহমানের সেই বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে একটি বাড়ি করে দেওয়া হয়েছে। এটি হলো আর্মিদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই আমাদের দেশনেত্রী বেগম দোয়া করেছেন এবং আল্লাহ তাকে হায়াত দিয়েছেন এবং হায়াত দ্বারা করুণারও তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করেছে, ঠিক তেমনিভাবে জনগণের বিস্ফোরণে 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে জনগণ ভেঙে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শিক্ষা দিয়েছে যে ফেরাউন যে অত্যাচার করেছে শেখ হাসিনা, সেই ফেরাউনের উচিত শিক্ষা জনগণ দিয়েছে, ছাত্রছাত্রী দিয়েছে এবং সাধারণ মানুষ দিয়েছে। এই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে পুরো দেশ আসলে উজ্জীবিত। দীর্ঘ সময় এদেশে আসলে ভোটের সংস্কৃতি ছিল না। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, বাড়িতে ভোট দিয়ে এসে নির্বিঘ্নে ঘুমাবো, এই পরিবেশ ছিল না। তুমি আমো ভোট, রাতের ভোট বা ওয়াকওভারের ভোটের মাধ্যমে শেখ হাসিনা তার দীর্ঘ সময় শাসন আমল চালিয়েছে। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপিলটি করা হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপট যেটি ডিসেম্বরকে টার্গেট রেখে যে আলোচনা করা হচ্ছে, এই আলোচনার কি অবস্থা দেখছেন? আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ক্ষেত্রে মাদারীপুরে 3টি সংসদীয় আসন রয়েছে। 3টি সংসদীয় আসনে নিরঙ্কুশভাবে আসলে ধানের শীর্ষের প্রার্থীরা বিজয় হবে কিনা এবং এরপরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? সর্বশেষ যে প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের 3টি আসনেই আমাদের এখন যে শেখ হাসিনার যে দুঃশাসন, এই দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এই অতিষ্ঠতার কারণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যাকে নমিনেশন দিবেন, আমাদের জনগণ মাদারীপুর, কালকিনি এবং শিবচর 3টি আসনে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে নির্বাচনে আমরা বিজয় পাব, এটা আমাদের সুনিশ্চিত। পাশাপাশি আমাদের যেই সামনে নির্বাচন, সেই নির্বাচনের আমাদের যেই জনগণ যেই সাপোর্ট করবে, সেই সাপোর্টের কোনো বিকল্প নেই। কারণ মানুষ
একেবারে আপনার দীর্ঘ 46 বছরের আপনার ত্যাগ রয়েছে। এই ত্যাগের পুরস্কার স্বরূপ দলের কাছে আগামী তোদের সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কাছে আপনার কি এক্সপেকটেশন রয়েছে? দল যদি আপনাকে মূল্যায়ন করে তাহলে আপনি বিজয়ের কি সম্ভাবনা দেখছেন? বিজয় হলে আপনি এই কনস্টিটিউয়েন্সিকে আসলে কিভাবে ঢেলে সাজানোর জন্য রূপকল্প রেখেছেন? আপনাকে ধন্যবাদ। এখানে আমাদের অনেক কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারা আমি মনে করি তারাই এটা পাওয়ার উপযুক্ত। আমাদের মাদারীপুরের জেলার নেতারা রয়েছেন, আমি তাদেরকে হয়তো তারাই পাবেন। আমি এখনো এমপি নমিনেশনের জন্য আমি চিন্তা ভাবনা করি না। আমাদের অনেক কারণ কালচার শিষ্টাচার এটা ফ্যামিলির থেকে আসে, ইচ্ছা করলেই আমি চাইতে পারি না। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ নেতারা রয়েছেন, অনেক ত্যাগী নেতারা রয়েছেন। সঙ্গত কারণেই আমি ছোট্ট একটি মানুষ, আমি সকল স্তরের মানুষকে নিয়ে চলাফেরা করি, কর্মজীবী থেকে শুরু করে সকল স্তরের। আমি এখানে মাদারীপুর পৌরসভার আমি ছোট্ট একটি নমিনেশনের আশা করি, যদি আমাকে দল দেয়। আমি একজন মেয়র হিসাবে প্রার্থী মাদারীপুরের, যদি আমাকে দল নমিনেশন দেয় তাইলে আমি হয়তো জনগণকে নিয়ে আমি নির্বাচনটা করতে পারবো এবং জনগণ হয়তো বা আমাকে বিজয় করে আনবে। এই ইনশাল্লাহ এটু আমি সৎসাহস রাখতেই পারি, কারণ আমি আজকে দীর্ঘদিন যাবৎ আমি এই দলের সাথে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব। আমার জীবনে আমি 37টা জাতীয় পার্টির সময় 37টা মামলা খেয়েছি। আমি দীর্ঘদিন রিমান্ডে ছিলাম, আমি বারবার কারারুদ্ধ হয়েছি। আমার বৃদ্ধ পিতামাতার অনেক জেলখানায় পানি রয়েছে, জেল গেটে। আমার পরিবার, আমি যখন সদ্য বিয়ে করি আমি জেলখানায় চলে যাই। আমার 2.5 বছরের বাচ্চা, সেও জেল ঘেটে বারবার গিয়েছে। আমি বলতে গেলে সেই ইতিহাস অনেক করুণ, সেদিকে আমি আর যেতে চাই না। আমার চেয়ে অনেক ত্যাগ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার চেয়ে অনেক ত্যাগ করেছেন তারেক রহমান। তাকে মেরে নীল দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আমাদের আরাফাত রহমান কোকেকে হত্যা করা হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 7 বছর কারারুদ্ধ করা হয়েছে। আমাদের তারেক রহমান সাহেবকে বিদেশে 17.5 বছর নির্বাসিত জীবন পার করতে হয়েছে তার ছেলে সন্তানকে নিয়ে। অতএব তার ওইসব কাছে আমার এই ত্যাগ কিচ্ছু না। অতএব তারপরেও আমি মনে করি সেই ত্যাগী মহান নেতা, সেই পরিবারকে আসলে এই জাতি যেভাবে আলিঙ্গন করলো, জোবাইদা রহমান দীর্ঘ 17 বছর পরে এই মাটিতে আসলেন, তার পিতার গৃহে গেলেন। ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসা শেষে এদেশে আসলেন, তার প্রতি যে উষ্ণ সংবর্ধনা এ জাতি জানালো। সেক্ষেত্রে মধ্যমণি মুখমণি জনাব তারেক রহমান যেদিন আসবেন সেদিন এদেশের অবস্থাটি কেমন হবে? মাদারীপুরবাসী জনাব তারেক রহমানকে আলিঙ্গন করার জন্য কেমন মুখিয়ে আছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 7 বছর রাখা হয়েছে কারাগারে। তার প্রতিশ্রুতিতে বাংলাদেশের মানুষ, খালেদা যখন লন্ডন থেকে আসলেন আপনারা দেখেছেন, বাংলাদেশের ঢাকা শহরে এমন কোনো রাস্তা ছিল না যেখানে মানুষ আর চলতে পারেনি। তার ভালোবাসা প্রত্যেকটা বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্ট থেকে মানুষ গিয়েছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, ভালোবাসা দিয়েছে। সেখানে বাংলাদেশের সর্বোচ্চ আর্মি, পুলিশ, আনসার, ব্যাটালিয়ান সকল স্তরে মানুষ, র্যাব এমন করে তাকে সিকিউরিটি দিয়েছে, সম্মান দিয়েছে। এর চেয়ে বড় পাওনা আমি মনে করি কিছু নেই। এবং সামনে আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আর বাংলাদেশের, এশিয়া মহাদেশের ভিতরে আর কোনো নেতৃত্ব আছে কিনা আমার জানা নেই। পাশাপাশি তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এই দেশটাকে সোনার বাংলা তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করবেন, এই আমি আত্মবিশ্বাস রেখে। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার মানুষ, মাদারীপুরবাসী, দেশবাসী সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। দেশবাসী, আমার মাদারীপুর জেলার সকল কালকিনি, মাদারীপুর সদর, রাজোর, শিবচর, ডাসার সকল নেতৃবৃন্দকে, থানা, পৌরসভা সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং আমার এই থানার 5টি থানার জনগণ সবাইকে ধন্যবাদ। মাদারীপুর পৌরসভার সকল সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে করে আমরা একসাথে বসবাস করতে পারি এবং সৌহার্দ্যপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের এই সাক্ষাৎকারটি আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন যে তৃণমূল শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে দীর্ঘ সময় যে তিনি রাজনীতি করেছেন, যে ত্যাগ করেছেন, সেই ত্যাগের কিছু আলোচনায় আমরা আজকে আলোচনার মাধ্যমে করলাম। প্রিয় দর্শক, ইতিহাস ঘাটলে রাজনীতির আদর্শ আসলে বিচার করতে হয়, রাজনৈতিক আদর্শ আসলে সিদ্ধান্তগতভাবে নিতে হয়। এদেশের মানুষ দেখেছে নীতির রাজনীতি কি আর দুর্নীতির রাজনীতি কি, নীতিহীন রাজনীতি কি। সেক্ষেত্রে আগামী দিনের দেশের মানুষের কাছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শই অনস্বীকার্য সত্য হিসাবে, এবং ম্যাডাম খালেদা জিয়ার নীতির রাজনীতি, জনাব তারেক রহমানের নেতৃত্বের রাজনীতি অনস্বীকার্য হয়ে উঠেছে কিনা, সেটির জন্যই দেশবাসী যে অপেক্ষা করছে, সেই অপেক্ষার জন্যই আমাদের সবার প্রত্যাশা। আগামী 14 সংসদ নির্বাচনের দিকে দেশবাসী চেয়ে রয়েছে। বিএনপিকে ক্ষমতা দেখতে চায় দেশবাসী। ধানের শেষ প্রতীকের ভোটার যারা দীর্ঘ সময় যারা ভোট দিতে পারে নাই, তারাও যেভাবে মুখিয়ে রেখেছে সবার চাওয়া অবিলম্বে পূরণ করবেন বলেই সচেতন মল মনে করছে, সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরিবর্তন নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন করে বিষয় যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।